দেখো পুরোনো ক্লাস এইটা কমন, মানে আগের বিষ্ণু পড়েছে, শরীফ পড়েছে। কোশ্চেনের ধরনকারী পাল্টিয়েছে, বাকি তোমাদের সবার জন্য নতুন। আমরা ব্যাংকিং এর পড়াশোনা করতে গিয়ে আমরা মনে আছে হিস্ট্রি অফ ব্যাংকস পড়েছিলাম, তার ডিটেলস সম্পর্কে আজকে বলবো। তার ভিডিওটা নেই, তাই তোমাদের মুখস্থ না থাকাটাই স্বাভাবিক। তো আজকে সেটা আমি পুরো ক্লিয়ার করবো, একদম স্টেপ বাই স্টেপ অ্যাজ এ স্টোরি মনে রাখবে, ঠিক আছে? আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। তো বলছে হিস্ট্রি অফ ব্যাংকস এর মধ্যে আমাদের ব্যাংকের ইতিহাস জানতে হবে। সাবনিকের একদিন পড়িয়েছিলাম, খুব ছোট করে উপর দিয়ে দিয়েছিল। তো প্রপার কথা হচ্ছে ফার্স্ট ব্যাংক, ইন্ডিয়াতে প্রথম ব্যাংক, ইন্ডিয়ার ফার্স্ট ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। মনে থাকবে, ইন্ডিয়ার প্রথম ব্যাংক হচ্ছে ব্যাংক অফ হিন্দুস্তান। 1770 খ্রিস্টাব্দে 70 সালে তৈরি হয়েছে। সেকেন্ড হচ্ছে জেনারেল ব্যাংক অফ ইন্ডিয়া 1786 1786। এবং এই টাইপসের ব্যাংকগুলো চালাতো হচ্ছে তোমার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আলেকজান্ডার কোম্পানি, নাম শুনেছো? সব ইউরোপ গ্রুপ, এগুলো সব ইউরোপ গ্রুপ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আলেকজান্ডার কোম্পানি এগুলোকে চালাতো। এবং এই সময় সব থেকে পুরনো মুম্বাইতে তোমার ওল্ডেস্ট জয়েন্ট স্টক ব্যাংকও ছিল। সেই স্টক ব্যাংকে কি বলা হতো, যে স্টকগুলো থাকতো সেগুলোকে বলা হতো বোম্বে স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, নাম মনে রাখবে, বোম্বে স্টক এক্সচেঞ্জ বলা হতো। এবং এই বোম্বে স্টক এক্সচেঞ্জ মানে কি, অ্যাকচুয়ালি শেয়ার, ঠিক আছে? এবং এগুলো তখনকার সময় এলাহাবাদ ব্যাংক আমাদের এই কাজকর্মগুলো চালাতো। এবং সেই এলাহাবাদ ব্যাংকের এস্টাবলিশ ইয়ার কত, 1865, 1865। বর্তমানে এখন কিন্তু এলাহাবাদ ব্যাংক কিন্তু বন্ধ, সবাই জানো। প্রত্যেকটা ব্যাংকের কিন্তু আমাদের নলেজ থাকতে হবে, ঠিক আছে? তাহলে আগে শেয়ারকে কি বলা হতো, ওল্ডেস্ট স্টক এক্সচেঞ্জ বলা হতো। এবং এই শেয়ার মেনটেন করতো এলাহাবাদ ব্যাংক। এবং এই এলাহাবাদ ব্যাংক তোমার বর্তমানে বন্ধ। আর এলাহাবাদ ব্যাংকের এস্টাবলিশ ইয়ার হচ্ছে 1865, 1865। একটা টপিক হয়ে গেল। এবার হচ্ছে প্রথম ভারতীয় ব্যাংক কি, ফার্স্ট ইন্ডিয়ান ব্যাংক, প্রথম ভারতীয় ব্যাংক হচ্ছে পিএনবি ব্যাংক, যেটাকে বর্তমানে তোমরা পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হিসাবে জানো। এই পিএনবি ব্যাংকের এস্টাবলিশ ইয়ার হচ্ছে 1894, 1894। মনে রাখবে, এর মানে গডফাদার, হেডকোয়ার্টার, মালিক, ওনার, যা ইচ্ছা বলতে পারো, গডফাদার বলতে পারো, লালা লাজপত রায়, ঠিক আছে? এবং এই ব্যাংকটা ছিল প্রথমে তোমার লাহোরে, পাকিস্তানে। জানো তো পাকিস্তানিদের স্বভাব, ঠিক আছে? রাজনৈতিক কারণে হোক, ডিফারেন্স টাইপস অফ উৎপাতের জন্য হোক, এই নানা রকম প্রবলেমের জন্য তারপরে উনি এই ব্যাংকে তোমার পোস্টিং করে দিয়েছিল দিল্লিতে। বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা। এরপরে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আগেকার দিনে ব্যাংক মানেই হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে তোমার ইনভেস্টমেন্ট করতে হয়। আর এই ব্যাংক মানেই তো ইনভেস্টিং হবে, ইনভেস্ট না করলে ব্যাংক কি করে চলবে? তো সবসময় কিন্তু আগে ব্রিটিশরা ইনভেস্ট করতো, আর মেনটেনেন্স কে করতো ইন্ডিয়ানরা। বারবার করে মনে রাখবে, আগে ব্যাংকে ইনভেস্ট করতো ব্রিটিশরা, মেনটেন করতো ইন্ডিয়ানরা। এই দেখার পরে, এইরকম সিচুয়েশন চলার পরে, যে যদি বিদেশি ব্যাংক যদি আমাদের এখানে ইনভেস্ট করে কাজকর্ম করতে পারে, তাহলে আমাদের এখানকার ব্যাংকও বিদেশে কি কাজ করতে পারে। তার নাম্বার 1 পয়েন্ট হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ ইন্ডিয়া 1906, 1906 সালে এস্টাবলিশ হয়। আর এই ব্যাংক সবার প্রথম লন্ডনে 1946-এ বিজনেস স্টার্ট করে, ঠিক আছে? যে আমরাও বিদেশে বিজনেস করব। হলো এই একটা কথা। আরো অনেকগুলো ব্যাংকের নাম এখানে লেখা রয়েছে, বলে দিচ্ছি ফরেন ব্যাংকের জন্য। সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, এখানেই আছে বাগেরহাটে। সিটি ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার ব্যাংক, এগুলো কিন্তু বিদেশি ব্যাংক, কিন্তু আমাদের এখানে বিজনেস করছে, ফরেন ব্যাংক এগুলো। শুধু তাই নয়, তারপরে 1908 সালে এস্টাবলিশ হয়েছিল ব্যাংক অফ বরোদা, ব্যাংক অফ বরোদা। আর আজকের ডেটে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, মানে ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে বিদেশে সব থেকে বড় আমাদের ব্যাংক কাজ করছে হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এসবিআই র্যাঙ্ক 1 কিন্তু বিদেশে এখন চরম বিজনেস করছে, ঠিক আছে?
1911 সালে সবাই ডিসাইড করলো যে ব্রিটিশরা ইনভেস্ট করছে, ইন্ডিয়ানরা মেনটেন করছে, এই জায়গা থেকে আমরা কবে মুক্তি পাবো, আমাদের ইন্ডিয়ানদের ইনভেস্টমেন্ট কবে হবে। তো যাতে ইন্ডিয়ানদের ইনভেস্টমেন্ট সঠিকভাবে হয়, এমপ্লয়িও ইন্ডিয়ান থাকে, তো তখন বাংলায় বলা হলো প্রথম স্বদেশি ব্যাংক। ভালো করে শুনবে, রাজ, আমাদের অর্ঘ, রুদ্রনীল, তোমরা এগুলো সম্পর্কে একদম নলেজ নেই, ইনক্লুডিং চন্দ্রনীল, ঠিক আছে? তো একদম নলেজ নেই, কি ভালো করে শুনবে। প্রথমবার 1911 সালে ইন্ডিয়ানরা ভাবলো যে আমরাও তো ব্যবসা করতে পারি, আমাদের ইনভেস্টমেন্ট থাকবে, আমাদের ব্যাংক হবে, আমাদের কাজকর্ম হবে। তো তখন এটা বাংলায় বলা হয় প্রথম স্বদেশি ব্যাংক, ঠিক আছে? স্বদেশি ব্যাংক বলা হয় তখন এগুলোকে। তো এই স্বদেশি ব্যাংক হচ্ছে আমাদের প্রথম সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। মনে থাকবে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে প্রথম ভারতবর্ষে স্বদেশি ব্যাংক। ওকে, তো চলো এক্ষুনি আমরা জানলাম যে পিএনবি ব্যাংকে ইন্ডিয়ান ম্যানেজমেন্ট চলছে, ভালো কথা। সেন্ট্রাল ব্যাংকে 1903 সাল থেকে 1911 এস্টাবলিশ হয়েছে, 1903 সাল থেকে স্বদেশিরা ইনভেস্টমেন্ট করা শুরু করে দিয়েছে। স্বদেশিরা বলছে, মানে ইন্ডিয়ানরা বলছে, আমরা যদি ইনভেস্টমেন্ট করি তাহলে ম্যানেজমেন্টের লোক আমাদেরই থাকবে। বুঝতে পেরেছো? ওইভাবে বুঝিয়ে নিয়ে আস্তে 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 1911-তে গিয়ে প্রপারলি স্ট্যাবলিশমেন্ট হয়েছে। তাহলে ভারতবর্ষ নিজের পয়সা নিজের চোখে দেখতে পারবে। যেরকম আজকে একটা ইথানলের ব্যাপার, ইথানল খারাপ হোক ভালো, একটা পরে স্টোরি, রাজনৈতিক ব্যাপার চলে গেছে। কিন্তু যদি ইথানল হয় তাতে ভারতবর্ষের আমাদের ওই ফসল থেকে নানা রকম প্রোডাকশন করে কেমিক্যালাইজ করে আমাদের পেট্রোল তৈরি করা হচ্ছে, যাতে আমাদের ইন্ডিয়ান ফার্মাররা এগোতে পারে, ঠিক আছে? তো ঠিক এইরকম ওরা ম্যানেজমেন্ট করছে। 1919 সালে নেক্সট পয়েন্ট হচ্ছে 1919 ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া। এইটা মহাত্মা গান্ধী বানায় এবং উদ্ঘাটন করে, এবং এর স্টোরি আমি তোমাদেরকে পরে বলবো। একটু পজ করো। আরে ভ্যান চালু করেছিস? হ্যাঁ করে চলো ঠিক আছে, আমি অ্যাটাচ করে দেবো, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে নাম দিয়েছে 1921। এই জায়গা থেকে পরীক্ষা, এই নিয়ে দুবার পড়াচ্ছি আমি, এটা এই জায়গায় এই কোশ্চেনটা আসবে। নাম দেওয়া হয়েছে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। তখনকার সময় সব থেকে বড় ব্যাংক সেই সময়, কিন্তু প্রাইভেট ছিল। ভালো করে বোঝো, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তখনকার সময় 1921 তখনকার সময় সব থেকে বড় ব্যাংক, কিন্তু প্রাইভেট ব্যাংক ছিল। ওকে, এবং আজকের তারিখে কারেন্সি প্রিন্ট করে আরবিআই। তখন কিন্তু আরবিআই এর কাছে কিন্তু এই পাওয়ার ছিল। পরে কিন্তু আজকের দিনে কিন্তু ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু তোমার কারেন্সি প্রিন্ট করে। কি করে করে, কি ব্যাপার, সেই সম্পর্কে আমি তোমাদেরকে পরে বলবো। ইম্পেরিয়াল ব্যাংক হচ্ছে আজকের ডেটে আরবিআই মার্চ করে একে বানিয়ে দিয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তোমরা যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে দেখতে পাচ্ছ, এসবিআই, এই এসবিআই পূর্ববর্তী নাম হচ্ছে তোমার ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। যখন সরকার একে পাওয়ার দিল যে আপনি সরকারি ব্যাংক হলেন, তো সরকারি ব্যাংক হওয়ার জন্য 1955 তখন ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে চেঞ্জ করে নাম হয়েছে তোমার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, ভিডিওটা একবার পজ করো, চলছে। তো এই গেল একটা কথা। নেক্সট হচ্ছে সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস, প্রেসিডেন্সি ব্যাংক। এর পরীক্ষায় আসবেই। প্রেসিডেন্সি মানে কি? প্রেসিডেন্সি ব্যাংক মানে হচ্ছে প্রেসিডেন্সি কলোনি। বুঝতে পেরেছো? এই সময় আমাদের এলিজাবেথ ম্যাডাম, উনি কি করেছে, বেঙ্গলে উনি ডিফারেন্ট টাইপস অফ জায়গায় ব্যাংক খুলতে চাইছে, রুরাল এরিয়াগুলোকে স্ট্রং করতে চাইছে। তো উনি কি করলো, বললো প্রিন্সিপাল না থাকলে স্কুল কোনোদিন মেনটেন হয় না। প্রধান শিক্ষক যেরকম দরকার, তেমনি ব্যাংকদেরকেও প্রিন্সিপাল ব্যাংক দরকার। তো উনি কি করেছে দেখো, উনি ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে এবং ব্যাংক অফ মাদ্রাস, তিনটে হেড বানানো। ব্যাংক অফ বেঙ্গল আমাদের বাংলায়, পশ্চিমবাংলায় 1806 সালে 1806। ব্যাংক অফ বোম্বে, যেটা আছে এটা মুম্বাই, 1840। আর 1843 হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস। তাহলে ইন্ডিয়ার পূর্ব দিক, ইন্ডিয়ার সাউথ, ইন্ডিয়ার
মুম্বাই, মহারাষ্ট্র এই পজিশনটা পুরো রিকভার হয়ে গেল, যারা ভারতবর্ষের মাথা তিনটে দিক হয়ে গেল। এবার উনি কী করলো, উনি বললো যে দেখো প্রেসিডেন্সি মানে কি, কলোনি বললাম এক্ষুনি, পুরনো বিল্ডিংগুলোকে বেঙ্গলকে আমাদের অফিস বানিয়ে দিল। একটু খেয়াল করে দেখো আজকের তারিখে উল্টো নামার পরে তুমি যে কোনো রকম ব্যাংকে অফিসে যাও, এখনও পুরনো বিল্ডিংয়ে অফিস আছে তো। এই যে জায়গাগুলো কলোনি কলোনি টাইপের ছিল, উনি এইগুলোকে সব এক জায়গায় করে নিয়েছে, করে নিয়ে এই অফিস পাড়া অফিস বিল্ডিং এইগুলো বানিয়েছে। সেই জন্য এইগুলোকে বলা হয় তোমার প্রেসিডেন্সি, বুঝতে পেরেছো? তাই এখানে লেখা রয়েছে মহারানী এলিজাবেথ পুরো ভারতে এই কলোনির দায়িত্ব নিয়ে নিল, সেই জন্য একটা বড় ব্যাংক বানালো। সেই বড় ব্যাংকটা কি, স্টার স্টার করে মার্ক করে দিয়েছি, পিডিএফ আমি তোমাদের দিয়ে দেবো। 1921 সালে আমাদের ইম্পেরিয়াল ব্যাংকে ভারত সরকারের সাথে কথা বলে মার্চ করে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে করে দিল, কনভার্ট করলো এসবিআইতে 1955 সালে, 1955 বুঝতে পারলাম। এরপরে আরো ইম্পর্টেন্ট জিনিস 1921, সেই সময় জানো তো 1921-এ ব্যাংক ওপেন করতে গেলে খুব একটা পয়সা ইনভেস্ট করতে হতো না, কাজ সোজা ছিল। কিন্তু আজকের ডেটে ব্যাংক ওপেন করতে গেলে আরবিআই এর পারমিশন তো নিতেই হবে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হচ্ছে ফাদার, তার পারমিশন তো নিতেই হবে। প্লাস একটা ব্যাংকের মজুদ মানে ক্যাপিটাল মিনিমাম 500 কোটি টাকা থাকতে হবে, মনে থাকবে। 1921 সালে ব্যাংক ওপেন করার কাজ খুব একটা সেরকম টাফ ছিল না। আজকের ডেটে একটা ব্যাংক ওপেন করতে গেলে মিনিমাম আমাদের 500 কোটি টাকা হাতে থাকতে হবে এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার পারমিশন লাগবে। আগে এইসব ব্যাংক প্রাইভেট ছিল, কারণ তো প্রাইভেট জায়গা মানেই ফ্রড কাজ করবে। আজকে ডেটে হয় না, হয় কোথাও আমরা জানতে পারি না, ঠিক আছে। কিন্তু ফ্রড কাজকর্মগুলোকে আটকানোর জন্য যে একটু টাকা মেরে দিল, রিকভারি এজেন্সি লোকজন যায় বাড়িতে, হ্যাঁ, এই ফ্রড কাজকর্মগুলোকে আটকাবো কীভাবে, তার জন্য একটা সমিতি গঠন করা হয়েছে। সেই সমিতি 1926 সালে গঠন করা হয়, যে ব্যাংকের যে সমস্ত ফ্রড কাস্টমারগুলোকে বা ফ্রড কাস্টমার ফ্রড এমপ্লয়ি যাই হোক, এই ফ্রড কাজকর্মগুলোকে আটকানোর জন্য একটা কমিটি গঠন করা হোক, যারা ইনভেস্টিগেশন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে জমা দেবে। সেই কমিটির নাম দিয়েছে হিল্টন ইয়ং কমিটি, মনে থাকবে, হিল্টন ইয়ং কমিটি 1926। এর কাজ ছিল রিপোর্ট সাবমিট করা, ব্যাংক কন্ট্রোল করবে, দেন ক্রিয়েট দ্য আরবিআই বাই হিল্টন। তো তখন আর মনে রাখবে এই হিল্টন কমিটি কিন্তু আরবিআই গঠন করেছিল, ঠিক আছে। বারবার করে মনে রাখবে, ব্যাংকিং কন্ডিশনে ডিফারেন্ট টাইপস অফ ফ্রড কাজকর্ম হতেই পারে, কাস্টমার ফ্রড হতে পারে। এই সমস্ত ব্যাপারকে রিকভারি করার জন্য হিল্টন ইয়ং কমিটি নামে একটা কমিটি গঠন করা হয় এবং এই হিল্টন ইয়ং কমিটি আরবিআই গঠন করে 1926 সালে এবং 1934 সালে আরবিআই একে পুরোপুরি অ্যাক্ট আইন পাস করে দেওয়া হয় পার্লামেন্টে। 1934-এ আরবিআই অ্যাক্ট পাস হয়ে যায় পার্লামেন্টে। ঠিক এর পরে পরেই পিএনবি হয়ে যায় গভর্নমেন্ট আন্ডারটেকিং, ঠিক আছে। অটোনমাস বডি মানে তো আমরা বুঝি নিজের পার্সোনাল মালিকানা। আরবিআই কিন্তু যদি কোশ্চেনে বলে অটোনমাস বডি ব্যাংক কে, তাহলে কিন্তু বলবে আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, দিস ইজ দ্য অটোনমাস বডি অফ দ্য ব্যাংক। আর বুঝতে পেরেছো? নেক্সট বলছে, এইটুকু তো আপনি জানলেন যে 1935-এ আরবিআই স্ট্যাবলিশ হয়েছিল। একটা কোশ্চেন বেরো গেলে 1935 সালে আরবিআই স্ট্যাবলিশ হয়েছিল। এই সময় আরবিআই এর কাছে পুঁজি ছিল 5 কোটি টাকা, 5 কোটি টাকা পুঁজি ছিল, বুঝতে পেরেছো? এবং এই প্রাইভেট কেন ছিল? এই সময় আরবিআই প্রাইভেট ছিল তার কারণ ম্যাক্সিমাম বিজনেসম্যানরা ইনভেস্ট করেছিল। বিজনেসম্যান কেউ ইনভেস্ট করলে তো প্রাইভেট হবে, সরকারি লোক থোড়ি ইনভেস্ট করছে, বুঝতে পেরেছো? নেক্সট পয়েন্ট, আরবিআই হেডকোয়ার্টার ছিল কিন্তু সবার প্রথমে কলকাতায় এবং 1937 সালে তারপর এটা শিফট করে দেওয়া হয় মুম্বাইতে। জিডিপির মধ্যে আমাদের এখন আরবিআই ব্রাঞ্চ রয়েছে, বাট হেড ব্রাঞ্চ কিন্তু এখন মুম্বাইতে 1937-এ চেঞ্জ করে দেওয়া হয়, ঠিক আছে। এবার আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আছে মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াতে গভর্নর থাকবে, গভর্নর ছাড়া তো ব্যাংক চলবে না। এই কোশ্চেনটা মনে রাখবে,
আরবিআই এর প্রথম গভর্নরের নাম হচ্ছে, পরীক্ষায় আসে, মিস্টার অফশর্নে স্মিথ। স্পেলিং প্রনাউন্সিয়েশন আমি সব ভিডিও দিয়ে দেবো। মিস্টার অফশর্নে স্মিথ, এবং তিনি 1935 থেকে 1937 পর্যন্ত ছিল। সেকেন্ড গভর্নর মিস্টার জেমস টেলর। কে? মিস্টার জেমস টেলর সেকেন্ড গভর্নমেন্ট। থার্ড গভর্নমেন্ট কিন্তু আমাদের ইন্ডিয়ান ছিল। থার্ড গভর্নর আমাদের ইন্ডিয়ান ছিল সিডি দেশমুখ। মনে রাখবে, ফার্স্ট গভর্নর ছিল অফশর্নে, সেকেন্ড গভর্নর ছিল জেমস টেলর, থার্ড গভর্নর হচ্ছে সিডি দেশমুখ। বুঝতে পেরেছো? ইন্ডিয়ান ছিল। ওকে, নেক্সট পয়েন্ট। রিজার্ভ ব্যাংক আগে কিভাবে কাজ করতে জানো? পাকিস্তান এবং মায়ানমারকে একসাথে অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংক হিসাবে কাজ করেছে। এটা একটা পয়েন্ট মনে রাখবে, পাকিস্তান এবং মায়ানমারকে একসাথে করে অ্যাজ এ সেন্ট্রাল ব্যাংকে দিয়ে কাজ করিয়েছে। এটা একটা পয়েন্ট। তারপরে পয়েন্ট কি বলছে? বলছে 1947 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিসাইড করলো 90% পপুলেশন রুরাল এরিয়াতে রয়েছে, কোনো ডেভেলপমেন্ট নেই, আর 10% পপুলেশন রয়েছে আরবান এরিয়াতে। হ্যাঁ, ইয়েস, ঠিকই তো। তাহলে বলছে চলুন তাহলে এই রুরাল এরিয়াগুলোতে ব্যাংক ওপেন করুন। তাহলে রুরাল এরিয়াগুলোতে ব্যাংক ওপেন করলে আমাদের কোন কোন দিকে উন্নতি হবে? বলছে এগ্রিকালচারে উন্নতি হবে, হাউজিংয়ে উন্নতি হবে, এডুকেশনে উন্নতি হবে, বিজনেসে উন্নতি হবে, লোকজন ইনভেস্ট করবে। তাহলে না সবাই লোন টোন নেবে, নিয়ে লোন না পেলে লোক ডেভেলপমেন্ট কি করে করবে? তখন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1947 যখন তোমার এই কথা বললো, তখন সবার ফার্স্টে এক্সিস ব্যাংক, আইসিআইসিআই ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, এদের সবাইকে বলেছিল যে আপনি রুরাল এরিয়াতে আপনি ব্রাঞ্চ ওপেন করুন। কিন্তু এরা বলেছিল যে স্যার আমরা এখানে যদি ব্রাঞ্চ ওপেন করবো আমরা এমনি প্রাইভেট ব্যাংক, আমাদের সেরকম কোনো প্রফিট থাকবে না, তো আমরা কি করবো স্যার, আমরা ব্যাংক ওপেন করতে পারবো না। দেন দ্য গভর্নমেন্ট ক্রিয়েটেড প্ল্যান। গভর্নমেন্ট 1 জানুয়ারি 1949 আরবিআইকে, মনে রাখবে, 1949 আরবিআইকে ন্যাশনালাইজ করে দিল। তোমার হাতে সব ক্ষমতা দিয়ে দিলাম, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া বলে দিল যে আপনার হাতে সমস্ত ক্ষমতা দিয়ে দিলাম, আপনাকে রাষ্ট্রীয়করণ করে দিলাম, আপনি এই প্রবলেম সলভ করুন। দেন গভর্নমেন্ট, আরবিআই তখন কনভার্ট হয়ে গেল গভর্নমেন্ট। আরবিআই গভর্নমেন্ট হয়ে গ্রামের এরিয়ার প্রবলেম কি করে সলভ করবে? তাহলে আরবিআইকে কিছু প্ল্যান করতে হবে। আজকে আমি যখন কোনো একটা প্রবলেম সলভ করতে না পারবো তো আমি দেবান অনিমেষদাকেই বলবো, তাই না? তো তখন কি করলো? এই সময় ওরা গেল স্টেট ব্যাংকের কাছে। তাহলে স্টেট ব্যাংক তখন ছিল, দেখো 1955 তোমার স্টেট ব্যাংক হয়েছে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে। তারপরে তোমার 1935, সরি এখানে কত রয়েছে, 1949, 1949 এই যে ইম্পেরিয়াল ব্যাংকের কাছে যখন গেল, গিয়ে যখন বলল যে আপনি রুরাল এরিয়াগুলো আপনি সামলে দিন না, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া তো একই উত্তর দিল, বললো যে আরে আমিও তো প্রাইভেট, আমি কি করে করবো? বলো না, আপনার হাতে সব থেকে বেশি ক্ষমতা, আপনার ট্রানজ্যাকশন বেশি, আপনার ব্যাংকের কাজকর্ম সব থেকে বেশি, আপনি দায়িত্বশীল ব্যাংক সব থেকে বেশি, তাই জন্য আদার্স ব্যাংকগুলো পারছে না বলেই তো আমার কাছে এসেছি। তখন বললো আচ্ছা যদি আপনাকে সরকারি করে দিয়ে আপনি কাজ করবেন? এইবার বুঝতে পারছো কেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সরকারি হলো? তখন 1955 সালে গভর্নমেন্ট বলে তাহলে একে সরকারি করে দাও, হাতে লাইসেন্স দিয়ে দাও, ফ্রি কাজ করতে দাও। তখন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া থেকে করে দিয়েছে, স্টক ক্যান্টিনে নাম হয়ে গেল, আজকে থেকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু অটোনমাস হলো। স্টোরি মনে থাকবে? বলো নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে 1960-তে গভর্নমেন্টের এসবিআই হেডকোয়ার্টার ছিল মুম্বাইতে, ঠিক আছে? তো এরা কি করলো, ফার্স্টে স্টেট টু স্টেট ব্রাঞ্চ করেছে, বাট এনভায়রনমেন্ট স্যুট হচ্ছিল না। মানে আরে ব্রাঞ্চ কোথায় ছিল? মুম্বাইতে। সেখানকার এমপ্লয়ি সাউথে পাঠিয়েছে ইডলি ডোসা, আসামে পাঠিয়েছে দিনরাত ভাত মাছ, ঠিক আছে? পাহাড়ে পাঠিয়ে দিয়েছে মাংস আর ডিম, মাছ খেতে পারছে না, আমি খাবার দিয়ে বললাম। এছাড়া প্রকৃতির আবহাওয়া, তোমার থাকা অভ্যেস সমুদ্রের পাশে, তোমার ট্রান্সফার করলো পাহাড়ে, শরীর খারাপ হবে, কি করা যায়? এমপ্লয়িরা চাকরি ছেড়ে দিচ্ছে, বলছে আমরা পাচ্ছি না। আরও একটা প্রবলেম ছিল, শরীরকে ট্রান্সফার করে দেওয়া হয়েছে
রামেশ্বরম, সাউথ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজে কথা বলছে, কিছু বুঝতেই পারছে না, ওর তো অসুবিধা হয়ে যাচ্ছে, জব প্রবলেম হয়ে যাচ্ছে। তখন এরা প্ল্যান করলো তাহলে একটা কাজ করি, অ্যাসোসিয়েট ব্যাংক খুলি। তার মানে যেখানে যেখানে যা ব্রাঞ্চ ওপেন করবো সেখানে সেখানে সেখানকার লোকদের কাজ দেবো, এবং সেখানে সেখানে সেখানকার লোকদের কাজ দিয়ে এরকম করে বলবো আপনি কাস্টমার নিয়ে আসুন, আপনাকে এই গিফট এই অফার দেওয়া হবে। এবার আমি তোমাকে চিনি তোমার জিম সম্পর্কে, তোমার জিমে গেলে আমি বলবো না শুভ আমি এই ফেসিলিটি চাই, তুমি কি আমাকে পার্সোনাল ট্রেনিং দিতে পারবে? তুমি বললে দাদা লোকের জিম, কিন্তু আমি তোমার পার্সোনাল ট্রেনিং দেবো, তুমি আমাকে জিমের যে ফিস তুমি দিচ্ছ দাও, জিমের মেটেরিয়াল ইউজ করার জন্য আমাকে অ্যাজ এ পার্সোনাল ট্রেনার ফিস তুমি আমাকে বাড়িয়ে দিতে, বা তুমি যে আমাকে ক্লাস করো তাহলে আমার ফিসটা কেটে দাও বা দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ফিস দেবো না, তুমি আমাকে ফিস দেবে না, ম্যানেজ হয়ে গেল। আর যদি এরকম যদি কাজকর্ম করা যায়, তখন 7খানা অ্যাসোসিয়েটিভ ব্যাংক বানিয়েছে। সেই 7খানা অ্যাসোসিয়েটিভ ব্যাংক ভিডিওর মধ্যে ভালো করে বলছি, মুখস্থ রাখবে। 1 স্টেট ব্যাংক অফ স্বরাষ্ট্র ব্যাংক, 2 স্টেট ব্যাংক অফ ইন্দোর ব্যাংক, আমি একটা করে ক্লিয়ার করছি মুখস্থ রাখার জন্য। স্টেট ব্যাংক অফ স্বরাষ্ট্র ব্যাংক 2008 সালে ওপেন হয়েছিল, 2008। স্টেট ব্যাংক অফ ইন্দোর 2010। বর্তমানে এগুলো এখন মার্জ হয়ে এসবিআইতে চলে এসছে, এগুলো বন্ধ। নাম্বার 3 স্টেট ব্যাংক অফ পাটিয়ালা, স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, এরিয়াগুলো বুঝতে পারছো, ঠিক বুঝে বুঝে জায়গায় দিয়েছে। স্টেট ব্যাংক অফ হায়দ্রাবাদ, স্টেট ব্যাংক অফ বিকাঞ্জ, স্টেট ব্যাংক অফ জয়পুর, স্টেট ব্যাংক অফ ত্রাভানকোরে মানে সাউথ ইন্ডিয়ায়, স্টেট ব্যাংক অফ মাইসোর। আজকের ডেটে 2017-তে এগুলো সব একসাথে মার্জ হয়ে এসবিআই হয়ে গেছে। আগে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে ব্যাপারটা বুঝতে পারলে, আগে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে কাস্টমার কামিয়ে নিল, কামিয়ে নিয়ে তারপরে মার্চ করে একসাথে করে দিল যে স্টেট ব্যাংক অফ মাইসোর না এসবিআই। তাতে কাস্টমারের একটা সুবিধা হবে, তুমি সাউথ ইন্ডিয়া ঘুরতে গেছো, আমার তো প্ল্যানিং ছিল না হাউস বোটে থাকবো, পকেটে তো ক্যাশ নেই, কার্ড আছে, মাইসোর ব্যাংক হায়দ্রাবাদ ব্যাংক টাকা পয়সা তুলতে অসুবিধা হচ্ছে, সব জায়গায় এসবিআই। তার অসুবিধা না হওয়ারই কথা, এটিএমকেও তুলতে পারি, ব্যাংকে গিয়ে স্লিপেও তুলতে পারি। তাই জন্য কী করলো, মার্কেট থেকে সব কিছু কামিয়ে নিয়ে তোমার একসাথে করে দেবো। চলো এক্সাম্পল দিয়ে আমি, ভালো করে এক্সাম্পল শুনবে, বিষ্ণুর হয়তো মনে আছে এই এক্সাম্পলটা। স্কুল পাড়ায় আমাদের কোচিং, তোমরা সবাই জানো যে ওই কোচিং যখন ওপেন করেছি, কোচিং যখন চলছিল, তারপরে ওইখানটা কিছু দুষ্কৃতিমূলক শিক্ষকরা আমার সব টিচার নিয়ে লেগে গেছে, ভালো কথা ঠিক আছে। তো আমি তখন একা হয়ে গেছি, তাহলে আমার প্রশিক্ষণ কেন্দ্রকে চালাতে হবে তো। তা আমি তখন কী করলাম, আমার সঙ্গে এখানকার লোকাল 2-3টে টিচারের সঙ্গে আমার যোগাযোগ হলো। সেই 2-3টে টিচারও দেখলাম এরাও সব একই কোয়ালিটি, তাদেরও কোচিং দরকার, তাদেরকে আমি আমার কোচিংয়ে রাখলাম। আবার কোচিংয়ে রেখে তারা কী করলো, লোকাল স্টুডেন্ট আমার কোচিংয়ে অ্যাডমিশন করালো, লোকালদের সাথে আমার পরিচয় হলো, আমি পরিষেবা ভালো দিয়েছি, তারা আমাকেও চিনল যে হ্যাঁ অভিষেক স্যার বা অভিষেক দাও বলে আছে আদার্স টিচারের সাথে। আমি আমার জায়গাটাকে মজবুত করে নিলাম, কোচিং আমার, কম্পিউটার আমার, বেঞ্চ আমার, লাইট আমার, ফ্যান আমার, এক্সপেন্সেস আমার, রেন্ট আমি দিই, আমি তাহলে মালিক। এবার যখন পুরো ব্যাপারটা আমার গোছানো হয়ে গেল, তখন এই যে আদার্স একটা কোচিং যে আমার সঙ্গে ইনভলভ হয়েছিল, সেই কোচিংয়ের নাম ছিল RS কোচিং সেন্টার, ঠিক আছে। আর আমার কোচিংয়ের নাম কি, ন্যাশনাল কম্পিউটার একাডেমি, যেখানে অল সাবজেক্ট পড়ানো হয়। এবার যখন দেখলাম আমার জায়গা, আমি সব কিছু পুরো গুছিয়ে নিয়েছি, আমি সেই টিচারটাকে দাঁড়িয়ে দেই, আমি সেই টিচারটাকে বললাম আপনি আমার সাথে মার্জ হয়ে যান। একই কোচিংয়ের মধ্যে ন্যাশনাল কম্পিউটার একাডেমি আবার RS কোচিং সেন্টার, এটা চলতে পারে না, নাম একটাই থাকবে, ন্যাশনাল কম্পিউটার একাডেমিই থাকবে। আপনি আপনার মতো ক্লাস করেন, আমরা দুজন একসাথে কাজ করব। তার মানে যে আপনার কাছে অঙ্ক করতে আসছে সে আমার কাছে কম্পিউটার শিখছে, যে আমার কাছে কম্পিউটার করছে সে দেবানন্দ স্যারের কাছে কমার্স পড়ছে, তাহলে ইউনিটি হয়ে গেল। অ্যাসোসিয়েটিভ ব্যাংক কাকে বলে বুঝতে পারলে? এটা কবে হয়েছিল? 1 এপ্রিল 2017, মনে থাকবে? ওকে। আফটার 1960 ফার্স্ট ন্যাশনালাইজেশন হয়েছিল, টোটাল 14খানা ব্যাংক, 14 ব্যাংকে গভর্নমেন্ট করা হয়েছিল। ওকে, তারিখ 19 জুলাই 1969, 1969 সালে মোট 14খানা ব্যাংকে গভর্নমেন্টের আন্ডারে করে দেওয়া হয়েছিল।
কন্ডিশন কি ছিল? কন্ডিশন ছিল 50 কোটি টাকার বেশি টাকা থাকলে দেন সরকারি হবে। তার মানে প্রত্যেকটা ব্যাংকে বলে দিয়েছিল তাদেরকেই আমরা একসাথে করে নেব। তাদেরকেই আমরা একসাথে করে নেওয়ার পরে আমরা মোটামুটি আপনাদের ব্যাংকে 50 কোটি টাকার বেশি লেনদেন যদি হয় তাহলে আপনাদেরকে আমরা একসাথে করে নেব, গভর্নমেন্টের ট্রান্সফার করে দেবো, গভর্নমেন্ট অফ বডি করে দেবো। সেকেন্ড ন্যাশনালাইজেশন 15 এপ্রিল 15 এপ্রিল 1990 আরও 6টা ব্যাংকে একসঙ্গে করে দেওয়া হলো। 200 কোটির বেশি ট্রানজ্যাকশন হয়ে গেছিল। এখন বলে আপনারাও চলে আসেন, তাহলে 14 + 6 14 + 6 আরও 20খানা ব্যাংক সরকারি হয়ে গেল। ঠিক আছে। নিউ ব্যাংক অফ ইন্ডিয়া 1993-তে পিএনবিতে মার্চ করে গেছিল। মনে রাখবে, নিউ ব্যাংক অফ ইন্ডিয়া 1993-তে পিএনবিতে মার্চ করে গিয়ে তখন কিন্তু 20টা ব্যাংক থেকে কিন্তু 19টা ব্যাংক হয়ে গেছে। ঠিক আছে, এই অবধি একটা চ্যাপ্টার কমপ্লিট হলো। তারপরের চ্যাপ্টার হচ্ছে পিএনবি ব্যাংকে কিরকম করে গোছানো হয়েছিল, খুব ইম্পর্টেন্ট। পিএনবি প্লাস ওরিয়েন্টাল ব্যাংক প্লাস ইউনাইটেড ব্যাংক, অনেকেই জানে না কিন্তু। পিএনবি প্লাস ওরিয়েন্টেড ব্যাংক প্লাস ইউনাইটেড ব্যাংক, সেকেন্ড লার্জেস্ট পিএসবি উইথ বিজনেস 17.95 লাখ crore। বুঝতে পারলাম? পিএনবি ব্যাংক, ওরিয়েন্টাল ব্যাংক এবং ইউনাইটেড ব্যাংক একসাথে এরা বিজনেস টার্নওভার করেছিল 17.95 লাখ কোটি টাকা। এবং সেকেন্ড লার্জেস্ট ব্রাঞ্চ নেটওয়ার্কিং ইন ইন্ডিয়া, 11খানা ব্রাঞ্চের সাথে করেছিল। সেকেন্ড লার্জ, বুঝতে পারছো? সেকেন্ড লার্জ ছিল ভারতবর্ষের মধ্যে, আর এনার প্রায় ব্রাঞ্চ ছিল 11,437টা ব্রাঞ্চ ছিল। 11,437 ব্রাঞ্চ নিয়ে কাজ করেছিল। তারপরে তোমার কানাড়া ব্যাংক প্লাস সিন্ডিকেট ব্যাংক, এটা 4th লার্জেস্ট ছিল। এখন তো সেই জায়গায় ওরা নেই। 4th লার্জেস্ট ছিল কানাড়া ব্যাংক এবং সিন্ডিকেট ব্যাংক, প্রায় 15.20 লাখ কোটি টাকা টার্নওভার করেছিল। এবং এদের ব্রাঞ্চ ছিল 10,342, 10,342 ব্রাঞ্চ ছিল। আর ভাবতে পারছিস কত ব্রাঞ্চ, ইয়ার কি? আর ইউনিয়ন ব্যাংক, যে ইউনিয়ন ব্যাংকের গল্প বললাম, ইউনিয়ন ব্যাংক, আন্ধ্রা ব্যাংক এবং কর্পোরেশন ব্যাংক। আজকের ডেটে অন্ধ্র ব্যাংক আর কর্পোরেশন ব্যাংক নেই, কিন্তু এরা 5th লার্জেস্ট ব্যাংক ছিল। এরা 14.59 লাখ কোটি টাকার বিজনেস করেছিল। এদের ব্রাঞ্চ ছিল 9,609টা। আর এরপরে সব থেকে লার্জেস্ট ব্যাংক হচ্ছে ইন্ডিয়ান ব্যাংক আর এলাহাবাদ ব্যাংক। এদের সাউথ এবং নর্থ ইস্ট এদের ব্যাংক ব্রাঞ্চ বেশি ছিল। এরা প্রায় 8 লাখ কোটি টাকার টার্নওভার বা বিজনেস এরা করেছিল। বুঝতে পেরেছ? নেক্সট, আচ্ছা নেক্সটটা পরের দিন পড়াবো, সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ব্যাংক। ওদের পরীক্ষা চলছে, তো পরীক্ষাগুলো হয়ে যায়, একবারে ক্লিয়ার করে দেবো, একটুখানি আছে। ঠিক আছে, এটার সাথে আবার নতুন চ্যাপ্টার ধরে নেবো। ওকে, তো চলো আজকে এইটুকু স্টপ করবো।